আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের মাঝে চলে আসলাম আহমেদ ক্লাসরুমের এডুকেশনাল পডকাস্ট সিরিজের পঞ্চম এপিসোড নিয়ে। গতবারের মতন আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আহমেদ ক্লাসরুমের সিইও এবং দীর্ঘ 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন টিচার জনাব ফাহিম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার, আপনাকে আবারও স্বাগতম আজকের পডকাস্টের পঞ্চম পর্বে। ধন্যবাদ মাহফুজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সেই সাথে দেশে বিদেশে যত স্টুডেন্টরা এবং গার্ডিয়ানরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই ভালো কিছু হবে, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, শুরু করতে চাই আমি আমার প্রথম প্রশ্ন দিয়ে, যেটা হচ্ছে ইন্টার লাইফে হোক এসএসসি লাইফে হোক, এই দুইটা সেগমেন্টে যখন একজন শিক্ষার্থী সায়েন্স বিভাগ চুজ করে তখন সে কেমিস্ট্রি যে পড়া যেটা আছে সেইটাকে অনেকটা কঠিন পায় আর কি। সেই কঠিনটাকে কিভাবে তার জন্য সহজ করে তোলা যায়, আর একই সাথে সেই কাজের জন্য তার কি কি কর্তব্য আছে সে সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ মাহফুজ। শিক্ষার্থীরা যখন ক্লাস 9-এ ওঠে তখন কিন্তু তার 3টা বিভাগ হয়ে যায়, সায়েন্স, আর্টস, কমার্স। তো বিশেষ করে যারা সায়েন্সে পড়ে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। তো ক্লাস 8-এ বিজ্ঞান বইয়ে কিন্তু কেমিস্ট্রি কিছু অংশ থাকে, ওইখান থেকে সে হালকা পাতলা একটু ধারণা পায়। কিন্তু বিস্তরভাবে যে পড়াশোনাটা বা ফান্ডামেন্টাল যে পড়াশোনাটা সেটা কিন্তু 9 থেকে শুরু হয়। তো একজন শিক্ষার্থী যদি কেমিস্ট্রিতে খুব ভালো করতে চায় তাহলে তাকে 9 থেকে ভালো করে কেমিস্ট্রি বুঝে শুনে পড়তে হবে। তো কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের নাম বলা হচ্ছে রসায়ন, মনে হচ্ছে রসে ভরপুর, কিন্তু বাচ্চারা যখন এটা বুঝে না, ভালো করে শিখতে পারে না, তখন এর মধ্যে কোনো রস আছে বলে তাদের মনে হয় না। তো নামের যে যথার্থতা তার মধ্যে প্রতিফলিত হয় না। তো এই যে রসায়নটাকে রসালো করে তোলার জন্য বাচ্চাকে প্রথমেই কেমিস্ট্রি একদম বুঝে বুঝে পড়তে হবে। তুমি জানো পৃথিবীতে মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই 18টি মৌল নিয়ে কিন্তু পুরো কেমিস্ট্রি। তুমি কেমিস্ট্রি ভালো করে শিখতে চাও, তোমাকে এই মৌলগুলো সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। তো আমি একদম শুরু থেকেই বলবো, বাচ্চারা যদি কেমিস্ট্রি ভালো করে বুঝে শুনে পড়ে, এর জন্য তার সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রপার গাইডলাইন। দেখবা স্কুলের স্যাররা পড়াচ্ছে, যেই বইটা পড়াচ্ছে কোচিংয়ের স্যাররাও সেম বই পড়াচ্ছে, বাসার টিচার সেম বই পড়াচ্ছে, কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে স্কুল থেকে এত বেশি শিখতে পারে না। এই জন্য বাসায় হোম টিউটর বা কোচিংয়ের প্রয়োজন হয়। এর পিছনে মূল কারণটা হচ্ছে স্কুলে বাচ্চারা প্রপার সার্ভিসটা পায় না। তো প্রপার সার্ভিস না পাওয়ার কারণে তার বাসায় হোম টিউটর রাখা প্রয়োজন হয় বা কোচিং সেন্টারে গাইডলাইনের প্রয়োজন হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়ে গেছে, স্কুলের টিচাররা যতই ভালো হন না কেন স্কুলে কিন্তু ভালো সার্ভিস দিতে পারেন না, যেটা আমার অনেক দিনের দুঃখের বিষয়। আমি চাই স্কুলগুলোতে পড়া হোক, ভালোভাবে পড়া হোক, যাতে বাচ্চাদের কোচিং বা হোম টিউটর রাখার প্রয়োজন না হয়। আমি কিন্তু এগুলোর বিপক্ষে, যেহেতু আমি একটা একাডেমি ফাউন্ডার, তারপর আমি কিন্তু এগুলোর বিপক্ষে। তো আমি যেটা বলবো আর কি, একজন শিক্ষার্থী যদি ক্লাস 9 থেকে বেসিক সহ ভালো করে বুঝে শুনে পড়তে চায়, এই জন্য তার দরকার প্রপার গাইডলাইন। এই গাইডলাইনটা হতে পারে হোম টিউটর, হতে পারে কোনো একাডেমি। তো সেটা চুজ করবে যেখান থেকে সে ভালো একটা আউটপুট পায়। একজন নতুন স্টুডেন্ট কোন জায়গা থেকে ভালো আউটপুট পাবে সে সম্পর্কে সে তার পূর্ববর্তী যেই ব্যাচগুলো আছে, বড় বাইরে আছে, তাদের কাছ থেকে ধারণা নিবে। এমন একটা কোচিং সেন্টার বা এমন একজন টিচার রাখবে যেই টিচার তাকে একদম ধরে ধরে জিনিসটা বুঝিয়ে পড়াবে। তো প্রপার গাইডলাইন নিয়ে যদি কেউ ভালো করে পড়তে পারে অবশ্যই তার পড়াটা সহজ হয়ে যাবে। আরেকটা কথা বলি, বাচ্চাদেরকে এই ক্ষেত্রে কিছু কাজ করতে হবে। বইয়ের প্রত্যেকটা পাতা রিডিং দিতে হবে এবং রিডিং দিয়ে নিজে থেকে একটু চিন্তা করতে হবে কী চাইছে, কী বলছে। তারপর অনুশীলনের শেষে যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলো দেখতে হবে, দেখে ওই আনসারটা নিজে নিজে খুঁজে বের করতে পারবে, মানে করতে হবে আর কি। তখন তার জিনিসটা কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রপার গাইডলাইন, নিজে থেকে টেক্সট বুক পড়া এবং নিজে থেকে রিয়েল লাইফের সাথে মিলিয়ে পড়া, এই 3টা জিনিসের সংমিশ্রণ যে করতে পারবে তার জন্য কেমিস্ট্রি কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর একজন শিক্ষার্থী যদি এসএসসি লেভেলে কেমিস্ট্রি ভালো করে আয়ত্ত করতে পারে অবশ্যই তার এইচএসসি লেভেলটাও কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য বলবো বাচ্চারা, তোমরা যারা 9-এ প্রথম থেকেই কেমিস্ট্রি পড়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকো, প্রপার গাইডলাইনে পড়া শুরু করো, ভালো একটা একাডেমিতে ভর্তি হও এবং নিজে ভালো করে পাঠ্য বইতে আয়ত্ত করো, তোমার জন্য কেমিস্ট্রি কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সেমভাবে ইন্টারমিডিয়েটেও একই কথা, একদম শুরু থেকে শুরু করতে হবে প্রপার গাইডলাইনে। ইন্টারমিডিয়েটে সব থেকে শর্ট সময়ে কিন্তু অনেক বড় সিলেবাস, 9-10 যে কেমিস্ট্রি আছে তার থেকে 4 থেকে 5 গুণ বড় হচ্ছে ইন্টার কেমিস্ট্রি। আমি আমার একাডেমিতে প্রচুর বাচ্চাদেরকে পড়াই। প্রতি বছরই সায়েন্সের ফার্স্ট ইয়ারে 3টা ব্যাচ থাকে, সেকেন্ড ইয়ারে 3টা ব্যাচ থাকে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাচে আমরা চেষ্টা করি ধরে ধরে পড়ানোর। তো এতে কি হয়, বাচ্চা যদি একদম ধরে ধরে প্রথম থেকে প্রপার গাইডলাইনে পড়ে, এই জন্য তার কি হয়, পড়াটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো এই জিনিসটা প্রপার গাইডলাইন চুজ করো, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য রিয়েল টেস্ট অফ কেমিস্ট্রি ইন এভরিওয়্যার। দ্যাটস ইট।
ধন্যবাদ স্যার। এবার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে এটা যে অনেক শিক্ষার্থী এরকমও আছে যে স্কুল হোক, কোচিং সেন্টার হোক বা কলেজ হোক, সেই সময়টাতে ঠিকঠাক মতো পড়ে না, যার জন্য পরবর্তীতে যখন পরীক্ষার সময় ঘনিয়ে আসে, ঠিক যেরকম কিছুদিন আগে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হলো, সেখানে অনেক শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যেই দেখা যাবে যে অনেকে পুরো ক্যাম্পাস লাইফে পুরো শিক্ষাবর্ষ কোনো কিছুই পড়েনি, শুধুমাত্র পরীক্ষার আগের রাত্রে বা আগের 1 থেকে 2 মাস সময় বা কারো কারো ক্ষেত্রে 6 থেকে 7 মাস সময়ের আগে পড়া শুরু করেছে। তো তাদের ক্ষেত্রে এই কেমিস্ট্রি বিষয়টা তারা কিভাবে কঠিন থেকে সহজ করবে এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে আসবে সে সম্পর্কে বলো। ভেরি গুড কোয়েশ্চেন মাহফুজ। এই কোয়েশ্চেনটা খুব বেশি দরকার, কারণ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাসায় ভালো করে পড়াশোনা করতে চায় না এবং তারা মনে করে এসএসসিতে 9, 10 2 বছর আছে, আমরা পরীক্ষার আগে পড়বো, বা ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, পরীক্ষার আগে কিছুদিন পরে ভালো রেজাল্ট করে ফেলবো। তো আমি বলবো কখনোই এটা করো না, তুমি একদম শুরু থেকে শুরু করো, দেখবা তোমার কাছে পড়াটা সহজ হয়ে গেছে। দেখো ওই যে প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন পড়ে ফেলো, তোমার কাছে পড়াটা সহজ হয়ে যাবে। কীরকম আমি একটা উদাহরণ দিই। মনে করো তোমার কাছে যদি একটা ফকির 5 টাকা চায়, তাহলে তুমি তাকে দিয়ে দিতে পারো, কারণ 5 টাকা এভরিডে মানে আমাদের জন্য তেমন বেশি কিছু না। টিফিনের জন্য যে টাকা দেয় 5 টাকাটা ফকির দিতে কোনো সমস্যা নেই। তো এই 5 টাকা তুমি যদি প্রত্যেক দিন জমা করো, তাহলে 1 দিন 2 দিন করে 1 বছরে কত হবে? 5 × 365, তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসছে, প্রায় 2000 টাকার মতো এরকম একটা অ্যামাউন্ট চলে আসবে। তাহলে একবার চিন্তা করে দেখো তো বাবা, এই যে 2000 টাকার মতো টাকাটা চলে আসলো, এই টাকাটা কিন্তু তোমার কাছে অনেক বড় একটা টাকা। কিন্তু প্রত্যেক দিন তুমি 5 টাকা করে যদি একজনকে দাও, তোমার কাছে কোনো গায়ে লাগবে না। কিন্তু একসাথে তুমি যদি স্টুডেন্ট অবস্থায় একজনকে কি 2000 টাকা দিয়ে দিতে পারবা? তো এটা বলার পিছনে মূল কারণটা হচ্ছে, প্রত্যেক দিনের জিনিসটা যদি আমি প্রত্যেক দিন করে ফেলি, বছর শেষে কিন্তু আমার অনেক বড় একটা অ্যামাউন্ট টাকা চলে আসতেছে। ওই রকম প্রত্যেক দিনের পড়া যদি প্রত্যেক দিন পড়ে ফেলে, তাহলে তার অনেক বড় পড়াগুলো কি হয়ে যাবে, পুরো বছরে শেষ হয়ে যাবে। কিন্তু একদিনে কি তুমি 2000 টাকা পাওয়া পসিবল বা কাউকে দেওয়া পসিবল একদম স্টুডেন্ট লাইফে? সেটা আসলে স্টুডেন্ট অবস্থায় পসিবল না। এই জন্য আমি বলবো প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন পড়ে ফেললে ওই জিনিসটার প্রেশারটা পড়ে না এবং নিজের কাছেও এত বড় মনে হবে না। এই জন্য প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন পড়ে ফেলা উচিত। কিন্তু যারা পড়ে না তাদের জন্য বলবো, পরীক্ষার আগেও ভালো রেজাল্ট করা সম্ভব। প্রত্যেক বোর্ড পরীক্ষা যদি আমরা বিশ্লেষণ করি, বোর্ড কোয়েশ্চেন যদি বিশ্লেষণ করি, প্রত্যেকটা চ্যাপ্টারে যে চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে, নির্দিষ্ট টপিক আছে, কিছু হট টপিক আছে, কিছু স্পেশাল টপিক আছে, ওই টপিক থেকে কিন্তু ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে। তো আমি বলবো তোমরা যখন সিলেবাসটা মনে করো শেষ করার জন্য 3 মাস 4 মাস অথবা 5 মাস সময় পাচ্ছ, এই জন্য প্রপার একটা গাইডলাইন চুজ করো। যেই টিচার অনেক দিন থেকে পড়াচ্ছে ওনার কাছে আশ্রয় নাও এবং ওনাকে তোমার কথা বুঝিয়ে বলো, উনি তোমাকে গাইডলাইনটা দেখিয়ে দিবে, অবশ্যই তোমার সিলেবাসটা শেষ হবে। যেটা আহমেদ ক্লাসরুম করে থাকে। আহমেদ ক্লাসরুমে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষার 3 মাস 4 মাস আগে আসে এবং আমাদের টিচারদের যে গাইডলাইন আছে ওই গাইডলাইনটা ফলো করে A+ গোল্ডেন প্লাস বা 4.83 উপরে পর্যন্ত পায়। এমন স্টুডেন্ট আমরা পেয়েছি যারা 3 মাস পরে, সে বড়াইঘাট স্কুলে ছিল, ইন্টারভিউতে 3 মাস পরে 4.8 কাছাকাছি পাইছে, 3 মাস পরে A+ পাইছে, এরকমও আছে। ঠিক আছে? তো এই জন্য বলবো বাবা, এই অল্প সময়ে সাজেশন ভিত্তিক পড়াটা পড়তে হবে। যেই টপিকগুলোতে কোয়েশ্চেন আসে ওইগুলো বেশি ফোকাস করতে হবে। এই জন্য প্রপার গাইডলাইন একটু করতে হবে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে নিজেকে এই জিনিসগুলো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং টেস্ট পেপার গাইড যদি থাকে, বোর্ড কোয়েশ্চেনের যেগুলো আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, ওগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বুঝে শুনে প্র্যাকটিস করবে, তখন তার এই জিনিসগুলো কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তবে কি এই যে টেন্ডেন্সি, সেটা না হয় এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে না হয় সিমিলার পাওয়া গেল, এটা কি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও কোনো ভালো কাজ করতে পারবে? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে অ্যাডমিশন যেই জার্নিটা, এই জার্নিটা আসলে অনেক বৃহৎ একটা জায়গা। কেন? আমি তোমাকে একটা জিনিস বলি। মনে করো একটা আপেল গাছ, তো এই আপেল গাছ থেকে আপেলটা যখন মানুষজন খাবে, এই আপেলটা কি একদিনে হবে? এই আপেল গাছ থেকে আপেল পাওয়ার জন্য কি করতে হবে? বীজ থেকে গাছ চারা হবে, চারা থেকে ছোট গাছ হবে, ছোট গাছ থেকে পরিপূর্ণ গাছ হবে, সময় যাবে, তারপর তো ফলটা ধরবে। এই জন্য নির্দিষ্ট পরিচর্যা দরকার, একদম টপ টু বটম। তো আপেল গাছ থেকে আপেলটা যদি পেতে চাও, তোমাকে ওই রকম একদম বীজ থেকে শুরু করে তুমি A to Z আবার কি করতে হবে, আবার ওই শেষ পর্যন্ত ওকে পরিচর্যার মাধ্যমেই তার কাছ থেকে ফলনটা নিতে হবে। এই জন্য এভরিডে পানি দিতে হবে, সার দিতে হবে, অনেক পরিচর্যা তাকে কী করতে হবে, করার মাধ্যমেই তো আমরা ফলটা পাবো। তো অ্যাডমিশন জার্নিটা ওইরকম, ওইটা একটা গাছের মতো। তুমি অ্যাডমিশনের যে ফলটা যদি পেতে চাও, তোমাকে একদম শুরু থেকে পড়তে হবে। কোনো স্টুডেন্ট যদি
ভার্সিটি মেডিকেলে চান্স পেতে চায় তাকে ফার্স্ট ইয়ার থেকেই ওই জন্য ফিকির করতে হবে। এই জন্য একাডেমিক যে পড়াটা আছে ওইগুলো একটু কী করতে হবে, ভালো করে বুঝে শুনে পড়ে তাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড হতে হবে। এবং কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার 3 মাস আগে খুব ভালো করে পড়ে, এরপরে এইচএসসি পরীক্ষার পরে যে অ্যাডমিশন জার্নি ওইটা যদি একদম ফুললি ডেডিকেশন দিয়ে পড়ে, সেক্ষেত্রেও ভালো করা সম্ভব। তবে আমি বলবো কারো যদি টার্গেট থাকে ভার্সিটি মেডিকেলে, একদম কলেজ লাইফের শুরু থেকেই এটা নিয়ে মানে প্র্যাকটিস শুরু করা এবং ওইটা নিয়ে চিন্তা করা। এই জন্য আগে একাডেমিক পড়াটা ভালো করে পড়তে হবে। একাডেমিক পড়াটা যদি কেউ ভালো করে পড়ে, তার 60% অ্যাডমিশনের পড়া কমপ্লিট হয়ে যাবে, বাকি 40% সে ওই যে ইন্টারমিডিয়েট লাইফ মানে তার পরীক্ষার পরে সে এটা কাভার করে নিতে পারবে। আমি কি বুঝাইতে পারছি তোমাকে এই জিনিসটা? ধন্যবাদ। তো এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই জিনিসটাই উদাহরণস্বরূপ দিলাম আর কি। আমি যতটুকু আমার মতো করে বুঝাইতে পারছি, আশা রাখি বুঝতে পারছো। স্যার ধন্যবাদ। এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে অন্যান্য কোচিং সেন্টারের বদলে আহমেদ ক্লাসরুমের মধ্যে একজন কেমিস্ট্রি সহ অন্যান্য সাবজেক্টের জন্য এমন কি দেখে চুজ করবে যেটা অন্যান্য কোচিং সেন্টারে মিসিং বা থাকে না বলে আপনার মনে হয়? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে প্রত্যেক কোচিং সেন্টার টিচাররা ভালো পড়ায়, আমি কোনো টিচারকে ছোট করি না। সিলেটে আশেপাশে অসংখ্য টিচার মানে কোচিং সেন্টার আছে, টিচার আছেন, প্রত্যেক টিচার ভালো পড়ান, কিন্তু ওয়ে অফ টিচিং এক একজনের এক এক রকম। আমি প্রায় সময় একটা উদাহরণ দিই। মনে করো তুমি একটা গন্তব্যে যাবা, গন্তব্যে যাওয়ার জন্য তুমি অনেক ধরনের বাহন ইউজ করতে পারো, রিক্সা, সিএনজি, ঠিক আছে, কার, প্রাইভেট কার অথবা হেলিকপ্টার, ঠিক আছে। হ্যাঁ, এরোপ্লেন আছে, বাট এরোপ্লেনটা সচরাচর মানে লং ডিস্টেন্সের জন্য আর কি। আমি ধরলাম আর কি কমন একটা জায়গার জন্য যেখানে ইয়ে করা যায়। আচ্ছা, যাই হোক, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে প্রত্যেকটা বাহন কিন্তু তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে, গন্তব্যে নিয়ে যাবে, কিন্তু এক একটা যানবাহনের এক্সপিরিয়েন্স এক এক রকমের হবে, ঠিক আছে। কোনটা স্মুথ, কোনটা লক্কর চক্কর করে চলবে, কোনটা একদম প্রপারলি যাবে, কোনটা একদম পারফেক্টলি তোমাকে নিয়ে যাবে। তো পড়াশোনার ক্ষেত্রে সেম, প্রত্যেক টিচারই পড়াবে, হয়তো এক একজন টিচারের পড়া এক একজনের কাছে ভালো লাগবে। কিছু টিচার আছে এমন স্মুথলি পড়ান যাদের পড়াটা সহজে বাচ্চাদের কাছে বোধগম্য হয়। যেমনটা আমি আমাদের কথাই বলতে পারি, আমি অনেক প্রায় 12-13 বছর থেকে ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছি। আমার কাছে যারা পড়ে এদের ভাই বোন বা এদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমার কাছে পড়ায়। ইভেন এরকমও আছে মাহফুজ, আশেপাশে কোচিং সেন্টার আছে অনেকগুলো সিলেটে, ওইখানে স্যার পড়াচ্ছে কিন্তু তার আত্মীয় স্বজনকে আমাদের এখানে পড়াচ্ছে। বর্ডারগার্ল স্কুলের টিচার, ব্লুবার্ড স্কুলের টিচার, তারপর হচ্ছে তোমার পাইলট স্কুলের টিচার, অনেক স্কুলের টিচার তাদের ছেলে মেয়েদেরকে আমাদের এখানে পড়ান। কারণ ওই যে স্মুথনেসটার কারণে বাচ্চারা এখান থেকে সহজেই জিনিসগুলো বুঝতে পারে, সে পড়লে তার ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করে। তো এই জিনিসটা অনেক বড় একটা ইফেক্টিভ জিনিস যে স্মুথ টিচিং, ওয়ে অফ টিচিং যদি স্মুথ হয় বাচ্চার জন্য এটা কি হয়, বোধগম্য হয়। আর আমাদের যে টিচার প্যানেল আছেন সবাই কিন্তু হিউজ এক্সপিরিয়েন্সড, বিশেষ করে রাসেল স্যার ম্যাথমেটিক্স অনেক দিন থেকে পড়াচ্ছেন, হিউজ এক্সপিরিয়েন্স টিচার, অনলাইন অফলাইনে অলিম্পিয়াডে ম্যাথ সলভ করান, দেশে বিদেশে অনেক স্টুডেন্ট ওনার ক্লাস করে। আর রাফাত স্যার খুব ভালো বায়োলজি পড়ান, ফরহাদ স্যার আইসিটি পড়ান, বাংলা উসমান স্যার খুব ভালো বাংলা পড়ান, আবার জাহিদ স্যারিনের জন্য খুব ভালো পড়াচ্ছেন। তো সব কিছু মিলে আমাদের প্যানেলটা খুবই স্ট্রং এবং খুবই স্মুথ। এবং আমাদের এখানে প্রত্যেকটা রুম কিন্তু ডিজিটাল ক্লাসরুম দ্বারা সাজানো হয়েছে, যেখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে পড়াই। প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে 3D ভিউ, আসলে যেগুলো হোয়াইট বোর্ডে চিত্র এঁকে বোঝানো সম্ভব হয় না, বায়োলজির অনেক চিত্র আছে যেগুলো তোমার বোর্ডে আঁকা সম্ভব হয় না, রাফাত স্যার একদম ধরে ধরে জিনিসটা পড়াচ্ছেন। ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে যেগুলো বোঝানোর জন্য গ্রাফ দরকার, তো বোর্ডে তো গ্রাফ আঁকাও সময় সাপেক্ষ বিষয়, এখানে আমাদের স্মার্ট বোর্ডের মধ্যে একদম রেডি করা আছে নোটের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব বোঝানো সহজ হয়। তো ওই যে বললাম যে আহমেদ ক্লাসরুম বাচ্চা এই জন্য আসবে, এখানে টিচারের এক্সপিরিয়েন্স টিচার এবং তারা একদম ধরে ধরে পড়ান, বেসিক থেকে শুরু করে টপ টু বটম বুঝিয়ে দেন। এজন্য কি হয়, আমরা বেসিক পড়ানোর পর, ম্যাথমেটিক্যাল টার্ম পড়ানোর পর আমরা কিন্তু সৃজনশীল আমরা করাই না, বাচ্চাদেরকে বলি তোমরা করো। আজকে আমি 12B বেছে মেয়েগুলো আসছে, বৃষ্টির কারণে অনেকে আসে নাই, আমি তাদেরকে থার্মোডাইনামিক্স পড়াইছি। আমার চ্যানেলে কিন্তু থার্মোডাইনামিক্সের মানে তাপগতিবিদ্যার কিন্তু একটা প্লেলিস্ট আছে, এখানে 17টা ভিডিও আছে, যে কোনো স্টুডেন্ট দেখলে সে 100% এখান থেকে আনসার করতে পারবে। তো আমি তাদেরকে বেসিক বুঝিয়ে দিয়ে সৃজনশীল দিছি করার জন্য, এবং তারা সবাই কিন্তু পারছে, কেউ কিন্তু মিস করে নাই। আমি কিন্তু সৃজনশীল করাই নাই, কিন্তু সৃজনশীল করার জন্য যে ডাটাগুলো দরকার, যে ইনফরমেশনগুলো সবগুলো আমি তাকে আগে দিয়ে দিছি। তো এই জন্য বলবো আর কি, আহমেদ ক্লাসরুমে আসলে এই জিনিসটা তুমি পাবা, এক্সপিরিয়েন্স টিচার, কোয়ালিটি এডুকেশন, যারা অনেক দিন থেকে সিলেটে পড়িয়ে আসতেছেন। এবং আমি কোনো টিচারকে ছোটো করবো না, প্রত্যেক টিচার ভালো পড়ান, কিন্তু ওয়ে অফ টিচিং এক একজনের এক এক রকম। দ্যাটস ইট। ধন্যবাদ স্যার। তবে কি অ্যাডমিশন যেসব স্টুডেন্টের যারা আছে আর কি, কারণ এইচএসসির পরে তো একটা জার্নি হচ্ছে অ্যাডমিশন জার্নি, যদি বা এসএসসির পরে সেটাও থাকে, কিন্তু কলেজের জন্য যেটা মাইগ্রেট সিস্টেমে হয়ে আসে, অ্যাডমিশনটাই হচ্ছে একটা যেটার জন্য আপনাকে সোজা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিয়ে তারপর মেটে চান্স পেয়ে ভর্তি হতে হবে।
এটা তো বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ম, ঢাকা ভার্সিটি বলি, সাস্ট বলি, বুয়েট, চুয়েট, কুয়েট, এমআইএসটি বা আইইউটি বা বুটেক্সেও যদি বলে ফেলি। এমনকি না আমি যেখানে পড়াশোনা করছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে, দ্য ফিউচার সুয়েট, সেখানেও কিন্তু এই সিস্টেমে ধরা আছে। হয়তো কোয়েশ্চেন প্যাটার্ন ভিন্ন হতে পারে, বাট দ্য সিস্টেম অফ এডমিশন ইজ সেম। সো এরকম স্টুডেন্ট যারা আছে, যারা এডমিশনের জন্য গাইডলাইন চাচ্ছে, তাদের জন্য কি পদক্ষেপ আপনারা সামনে চিন্তা করছেন এবার? আচ্ছা, মানে তুমি যারা বলতেছো যারা এডমিশনটা জার্নিটা যে পাস করতে চায়, তাদের জন্য আহমেদ ক্লাসরুম পরবর্তী ভেরি গুড কোয়েশ্চেন। এটা একটা সুন্দর কোয়েশ্চেন। অনেক গার্ডিয়ানরা আমাদেরকে বলেন বা অনেক স্টুডেন্টরা বলেন যে আপনারা কেন অ্যাডমিশন শুরু করতেছেন না, আপনার মেডিকেলের জন্য শুরু করেন না কেন, বা এইচএসসির মানে ওই ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুরু করেন না কেন। আসলে আমাদের এখানে পড়ানোর ধরনটাই টোটালি আলাদা। বাচ্চাদেরকে ভালো করে পড়ানো হয় এবং প্রপার গাইডলাইনটা দেওয়া হয়, যাতে বাচ্চারা এখান থেকে একটা কমফোর্ট জোনে চলে আসে। ইভেন এই বছর এইচএসসিতে যারা আছে তারা বলতে, স্যার আপনারা অনার্সে গিয়ে আমাদের জন্য ক্লাস শুরু করুন, আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়ি অনার্সে আপনাদের এখানে কোচিং করবো। আসলে অনার্সে তো কোচিংয়ের প্রয়োজন হয় না। তো অ্যাডমিশনটা খুব বড় দরকার, কারণ বাচ্চারা অ্যাডমিশনের জন্য আমাদেরকে অনেক বেশি ফোর্স করে। আসলে মাহফুজ দেখো, আমরা সময় স্বল্পতা বা সব কিছু মিলিয়ে আমাদের ওই টাইমটুকু হয় না। আমরা হয়তো ব্যাচ শুরু করতে পারবো, টিচার দিয়ে পড়াতে পারবো, কিন্তু আমরা যেই টিচাররা আছি ফিক্সড টিচার, ওই টিচাররা যদি ক্লাসগুলো যদি না নিই, তাহলে এখান থেকে প্রপার সার্ভিসটা আসবে না। আমি মনে করি প্রপার সার্ভিস যদি না আসে, আমরা নিজেদের কাছে কি থাকবো, ধরা থাকবো যে বাচ্চাদেরকে প্রপার সার্ভিসটা দিতে পারলাম না। এই জন্য আমরা শুরু করতেছি না। তবে আমাদের বৃহৎ একটা প্ল্যান রয়েছে, অল্প দিনের মধ্যেই আমরা অবশ্যই আশা রাখি 2027 যারা পরীক্ষার্থী আছে তাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করে ফেলবো, আমাদের প্ল্যান যেটা আছে। তো ওইখানে প্রি প্ল্যান থাকবে, তুমিও সেখানে আছো একজন মডারেটর হিসেবে, এবং আমরা এরকম বেছে বুয়েট, মেডিকেল, ভার্সিটি থেকে শুরু করে অনেক হাই কোয়ালিফাইড টিচারগুলো আমরা কি করব, গ্যাদার করব, এবং আমরাও থাকবো মডারেটর হিসেবে। তো ওইখান থেকে আমরা আশা রাখি ভালো কিছু হবে, এবং আমরা এমনভাবে শুরু করতে চাই যেখান থেকে স্টুডেন্টরা ভালো কিছু পায় এবং গার্ডিয়ানরা আমাদের সুনাম করে। ধন্যবাদ স্যার। সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই কেমিস্ট্রি যেটা, যারা একজন এমন স্টুডেন্ট যদি থাকে যে ইন্টার ম্যাট্রিক লাইফ যেটা আছে আর কি, ক্লাস 9-এ ভর্তি হয়েছে, সেখান থেকে ক্লাস 9-এর ভিতরে সম্পূর্ণ বই কমপ্লিট করার পরে ইন্টারে ফার্স্ট ইয়ারে শেষ করার পরে, অর্থাৎ ক্লাস 10 এইচএসসির পরের 3 মাস এবং ইন্টার ফার্স্ট ইয়ার, এই সময়টুকুর ভিতরে ইন্টারের যত পড়া আছে সব শেষ করার পর সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন পড়া কমপ্লিট করতেছে, তো সেক্ষেত্রে তার কতটুকু চান্স আছে বুয়েট, চুয়েট, কুয়েট বাদেও বিদেশের যেসব স্বনামধন্য ইউনিভার্সিটি আছে, এরকম ক্যামব্রিজ, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, এরকম ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপে কেমিস্ট্রিতে পড়তে পারে? ভেরি গুড কোয়েশ্চেন। তুমি বলতে চাচ্ছ ইন্টারমিডিয়েট পর একটা বাচ্চার বাইরে স্কলারশিপ নিয়ে রিনাউন্ড যে ইউনিভার্সিটিগুলো আছে, ক্যামব্রিজ আছে, অক্সফোর্ড আছে, এমআইটি আছে, ঠিক আছে, হার্ভার্ড আছে, হাওয়ার্ড আছে, ওইরকম যে টপ নচ যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে কীভাবে সে পড়তে পারবে। তো এই জন্য আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এইচএসসির পর খুব কম পরিমাণ স্টুডেন্ট বাইরের দেশে যায়, কারণ তারা জানে না কীরকম কী করতে হয়। তো এই জন্য আমি বলবো, কোনো শিক্ষার্থী যদি এইচএসসির পর বাইরে হায়ার স্টাডির জন্য স্কলারশিপ নিয়ে যেতে চায়, তাকে ম্যাট্রিক এবং ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি টপ নচ রেজাল্ট করতে হবে, এবং সে এমন একটা কনসালটেন্সির সাথে যোগাযোগ করবে যারা বাহিরে বাচ্চাদেরকে যাওয়ার জন্য হেল্প করে থাকে, কাগজ ভিসা প্রসেসিং বলো বা ভার্সিটির কাগজ যেগুলো আছে এগুলো প্রসেসিং বা ভার্সিটির সাথে মানে সমন্বয় করা, এগুলো নিয়ে যারা কাজ করে থাকে এদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং তার রেজাল্ট যদি ভালো থাকে এবং সে যদি ইংরেজিতে দক্ষ হয়, কোনো ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে থাকে, এগুলো যদি ভালো করে পাস করতে পারে, অবশ্যই যাওয়ার সুযোগ রয়েছে। এবং আমি বলবো বাচ্চাদের এইদিকে একটু ফোকাস করা উচিত। আমাদের বাচ্চারা কিন্তু এইদিকে খুব বেশি কম ফোকাস করে, আর বাহিরের দেশে গিয়ে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং অনেক বড় একটা পাওয়া। কারণ আমাদের দেশে কেমিস্ট্রি বা যে মনে করো অ্যাপ্লাইড যে সাবজেক্টগুলো আছে আর কি, তোমার পিওর যে সাবজেক্টগুলো আছে এইগুলোতে গুরুত্ব আসলে খুব কম দেওয়া হয়, এবং ফিল্ড সেক্টরে এর গুরুত্বটা খুবই কম। বাহিরের দেশে সে যে রিসার্চার হতে পারে বা গবেষণা ক্ষেত্রে যদি নিজের অবদান রাখতে পারে, সেক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করবে, তার ফ্যামিলির নাম উজ্জ্বল করবে, এবং আমাদের দেশের যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য এটা কী হবে, ফলপ্রসূ হবে। তো আমি বাচ্চাদেরকে বলবো ইন্টারমিডিয়েট পর তোমরা একটু খোঁজখবর রাখো, আর আমরা যারা টিচাররা আছি আমরাও কিন্তু এ নিয়ে অনেক কিছু জানি, তোমরা আমাদের হেল্প নিতে পারো। দ্যাটস ইট। ঠিক আছে স্যার, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে এটাই, যদিও বা এটা ব্যক্তিগত প্রশ্নের মতন। হ্যাঁ অবশ্যই।
আপনি আপনার স্টুডেন্ট লাইফে কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে কোন ভুলগুলো করেননি, যেটা আপনি মনে করেন যে বর্তমানে আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা অনার্সে হোক, এইচএসসিতে হোক, অ্যাডমিশনে হোক বা এসএসসিতে, আমরা এই ভুলগুলো করি বলে আমাদের টপ নচ যে রেজাল্টটা সেটা হয়ে ওঠে। আচ্ছা মাহফুজ, আমি আমার কথাই বলি, আমরা যখন একাডেমিক পড়াটা পড়েছি তখন কিন্তু অনলাইনের যে অ্যাক্টিভিটিগুলো ছিল এগুলো খুব কম ছিল বাট কম ছিল। আর আমাদের সময় বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা ছিল জানো, যে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ভাত টাত খেয়ে খেলতে যাওয়া, মাগরিবের আসরের নামাজ পড়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত খেলা, তারপর সোজা বাসায় এসে পড়তে বসা। তো পড়াটা এরকম যে আমাদের স্যাররা আগের দিন যা পড়া দিয়েছেন ওটা ভালো করে পড়ে ফেলতাম, সেটা কোচিংয়ের হোক, বাসার টিচার হোক অথবা স্কুলের পড়া হোক। তো এই রেগুলারিটিটা মেনটেন করতে হবে এবং তোমাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। আর তোমাকে এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমার পড়াটা হচ্ছে মেইন। এখনকার বাচ্চারা অনলাইনে অনেক বেশি পরিমাণে মানে এডিক্টেড হওয়ার কারণে বা অ্যাটাচড হওয়ার কারণে তারা দেখা গেছে যে ওই পরীক্ষার আগে ওয়ান শট বা ওই সমস্ত জিনিসের জন্য ওয়েট করে, যেটা মনে করে যে অনলাইনে আমি কোর্স করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, তার পড়াটা এই জন্য আগে অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা করে। তো আমি বলবো তুমি ধারাবাহিকভাবে পড়ো, নিজে পড়ো, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, যেটা আমাদের সময় ম্যাক্সিমাম বাচ্চারা করতো, এখনও করে। বাট ওই যে তারা অমুক টিচার, তমুক টিচার, অমুক অনলাইন, অমুক ভাইয়া, তমুক ভাইয়া করে করে তাদের সময়টাকে নষ্ট করে ফেলবে। তো আমি বলবো এখনকার বাচ্চারা যদি এই সময়টা নষ্ট না করে সে নিজে থেকে ভালো করে পড়ে একটা গাইডলাইন নিয়ে খুব ভালো করে তার পড়াটা আগায়, অবশ্যই সে ভালো কিছু করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম টু আস। আশা করি এই পডকাস্ট সেশনের 5ম এপিসোড সম্পূর্ণ যারা দেখবে তাদের কিন্তু এক্ষেত্রে এতটাই উপকার হবে যাতে অন্য কোনো অনলাইন ভাইয়ার কাছে সাজেশন চাইতে না হয়, বরং আপনার কাছে যদি কেউ সাজেশন চায় আপনি নিজে সেটা দিতে পারেন। সো থ্যাংক ইউ স্যার, আপনাকে আজকের সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর ইনশাআল্লাহ হয়তো সামনে আমরা এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।